এক্সাম যখন খুব কাছে চলে আসে সবাই অ্যাংজাইটি, সবাই দুশ্চিন্তায় ভোগে, কিভাবে পড়তে হবে, কি ওয়েতে চলতে হবে কেউ বুঝতে পারে না। তো এই সময় কি আন্ধেরো মে তীর মারেঙ্গে না সহি দিশা মে চলেঙ্গে। তো এই জন্য কিন্তু আমি 1 মাসের একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। আমি প্রমিস করতে পারি এই ভিডিওটা দেখার পরে আর একটাও ছেলের একটা এই প্রবলেম থাকবে না যে কিভাবে এই 1 মাস পড়বো। তো শুরু থেকেই তোমাদের সাথে ছিলাম, আজও সাথে আছি এবং আখরি দম তক সাথ रहेंगे सिर्फ तेरे लिए। हेलो एवरीवन, मैं हूं आपका अपना फिजिक्स टीचर एसओई बांग्ला की जान, एसओई बांग्ला की शान और अपने लिए कुर्बान। आज के चले एসেছি আমরা 1 মাসের একটা স্ট্র্যাটেজি। যারা বিপদগ্রস্ত, যারা পথভ্রষ্ট, যারা বুঝতে পারছে না কি ওয়েতে চলতে হবে, এই 1 মাসের স্ট্র্যাটেজি ফলো করো, নিশ্চয়ই টপারদের মতো রেজাল্ট তোমার হবে। চলো প্রথমে আমরা দেখে নেবো যে কি কি প্রবলেম অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এখন ফেস করছে। আমি দেখো কয়েকটা জিনিস আন্ডারলাইন করেছি, পরপর তুমি দেখো এবং তোমার নিজের লাইফের সাথে মিলিয়ে দেখো যে এই প্রবলেমগুলো সত্যি কি তুমি ফেস করছো কি না। প্রথমে দেখো সিলেবাস কমপ্লিট হয়নি, এটা একটা মেজর প্রবলেম, অনেকেরই এই প্রবলেমে পড়েছে। এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কেউ কেউ পড়ে আছে 0 থেকে 50% সিলেবাস কমপ্লিট হয়নি এরকম কন্ডিশনে, কেউ কেউ পড়ে আছে এমন কন্ডিশনে তাদের 70% মতো মোটামুটি কভার হয়ে গেছে আর কারো কারো কভার হয়ে গেছে সিলেবাস। ওকে, তাহলে মেজর প্রবলেম প্রথম হলো সিলেবাস কমপ্লিট হয়নি। দেন আমরা দেখতে পাই সিলেবাস কমপ্লিট হয়েছে বাবু, বাট রিভিশন कैसे करेंगे, রিভিশন কিভাবে করব এটা বুঝে উঠতে পারছে না। তারপরের প্রবলেম কি হয়ে যায়, মক টেস্ট অনেক দিচ্ছে বাট সেখানে সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, নাম্বার কেটে নিচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে। আর কি প্রবলেম হতে পারে, পড়া আছে বাট গুছিয়ে লিখতে পারছে না, এটা কেন হচ্ছে এটা নিয়েও আলোচনা করব। আর কি প্রবলেম হয়ে যায়, যেহেতু ফিজিক্স এখানে নিউমেরিক্যাল নিয়ে সবার একটা আলাদা রকমের ভয় থাকে, তাই নিউমেরিক্যালসেও প্রবলেম হচ্ছে। আর লাস্টে সব রকমের ছেলে মেয়েদের থেকে যদি আমি চিন্তা করি, একদম নিচের দিকে এসে ছেলেমেয়েরা বলছে স্যার পাস কি করতে পারবো। তো এই প্রবলেমগুলো যখন ফেস করছো এর জন্য কি হচ্ছে, কনফিডেন্স পাচ্ছ না, এর জন্য কনফিডেন্স পাচ্ছ না। তাই আজকের এই ভিডিওটা দেখো, কনফিডেন্স পাচ্ছ না আর কখনো বলবে না, ঠিক আছে। চলো এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাবো। আর আজকের পর থেকে এই 1 মাস তুমি যদি কঠোর পরিশ্রম এবং স্মার্টলি আর হার্ড প্লাস স্মার্ট ওয়ার্ক তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমার থেকে ভালো রেজাল্ট আর কেউ করতে পারবে না। আমি বলতে পারি একটাও নাম্বার কাটা যাবে না তোমার। চলো তাহলে এই প্রবলেমগুলোর সলিউশন কি হতে পারে, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। তো প্রথমেই দেখো আমি 2টো ক্যাটাগরিতে ভাগ করছি, যারা অল্প সিলেবাস বাকি আছে যাদের, আর যাদের বেশি সিলেবাস বাকি আছে। যারা অল্প সিলেবাস বাকি আছে তাদেরকে আমি বলছি 10 ডেজ হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও। 10 ডেজ হার্ড চ্যালেঞ্জ নিয়ে এই 10 ডেজের ভিতরে সিলেবাসটা কভার করো ওয়ান শট ভিডিও দেখে, বা যারা পেড ব্যাচে আছো পেড ব্যাচের ব্যাকলগ ক্লিয়ার করে, অথবা যারা ইউটিউব থেকে ভিডিও দেখবে ইউটিউবের পার্ট ওয়াইজ ভিডিও দেখে, বা নিজে পড়ে টিউশন পড়ে বিভিন্ন জায়গা থেকে যে কোনো উপায়ে 10 দিনে যা সিলেবাস বাকি আছে 10 ডেজ হার্ড চ্যালেঞ্জ নিয়ে এটা কভার করো। দেন তুমি চলে এসো যারা বেশি সিলেবাস বাকি আছে তারা কি করবে, তাদের এখন কিন্তু ভালো করে গুছিয়ে সেটা রেডি করতে হবে। তাদের আমি টাইম দিলাম ভাই 20 দিন টাইম নাও। কতদিন টাইম নাও, 20 দিন টাইম নাও। 20 দিন টাইম নিয়ে তুমি কি করবে, তুমি সিলেবাসটা শেষ করো। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, সেটা হলো তুমি ধরো 70% সিলেবাস ভালোভাবে কমপ্লিট করলে তাহলে তুমি 70%ও মার্কস তুলে দিতে পারো, এটা একটা স্ট্র্যাটেজি। যাদের একেবারে সিলেবাস শেষ হয়নি তাদের আমরা বলবো যে 100% সিলেবাস শেষ করার কোনো প্রয়োজন নেই, 70% সিলেবাসই তুমি শেষ করো, কিন্তু 70% সিলেবাস শেষ করে 70% সলিড মার্কস তুলে আনো। আমরা কিছু কিছু ছেলে মেয়েকে দেখেছি যারা 3টে চ্যাপ্টার পড়েছে, 3টে চ্যাপ্টার এত ভালো করে পড়েছে যে সেখান থেকে কোনো কোশ্চেন আসলে তাকে কেউ আটকাতে পারে না। তো এভাবেই তারা করে একটা নাম্বার তুলতে পারো। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে চুলকালে হয়ে যাবে ঘা, তাই আর চুলকাইও না। কেন, যদি তুমি ভালোভাবে চ্যাপ্টারগুলো না পড়ো, প্রত্যেক চ্যাপ্টার হাবিজাবি করে পড়ে নিচ্ছ, কমপ্লিটলি করছো না, তাহলে ওখানে তোমার চুলকানো হয়ে যাচ্ছে এবং চুলকালে ঘা বেড়ে যাবে। তাই আর চুলকিও না, তুমি এখানে এক একটা চ্যাপ্টার খুব ভালোভাবে রেডি করো। 70% সিলেবাস শেষ হোক, বাট 70% মার্কস প্রয়োজন। চলো এরপরে আমরা যাই যে যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে, তাহলে এটা ছিল সলিউশনে। সিলেবাস যাদের কমপ্লিট হয়নি, যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তারা কি করবে, তাদের প্রয়োজন কি রিভিশনের, তাদের প্রয়োজন রিভিশনের। এখন রিভিশন কিভাবে করবে,
রিভিশন কি স্মার্ট রিভিশন করতে চাও না নর্মাল তুমি যেভাবে রিভিশন করতে চাও সেভাবেই চাইবে? যদি স্মার্ট রিভিশন তুমি করতে চাও তাহলে আমার কাছ থেকে স্মার্ট রিভিশনের প্রসেসটা শিখে নাও। এই যে প্রসেসটা বলবো, দিস ইজ দ্য বেস্ট প্রসেস এভার বিইং। মাথায় রাখবে, দিস ইজ দ্য বেস্ট প্রসেস এভার বিইং। চলো প্রথমে আমি দেখব যে তিনটে স্টেপে ভাগ করব। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অ্যান্ড দিস ইজ দ্য থার্ড স্টেপ। এই তিনটে স্টেপের রিভিশনটা আমি দেখব। তো ফার্স্ট স্টেপ সবারই মোটামুটি কভার করা আছে। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হলো তুমি যখন প্রথমবার পড়ছিলে তখন তুমি ডিটেলসে পড়েছো, সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করেছো, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেছো, তখন তুমি তার সাথে সাথে মক টেস্টও দিয়েছো। তাই আমরা এই ফার্স্ট স্টেপে মক টেস্টও দিয়েছি, তখন কিন্তু তোমার পুরো রেডি আছে। এবারে তুমি আসছো রিভিশনের পরের স্টেপে। পরের স্টেপে তুমি আর কি করবে? তুমি আর পুরোটা ফের ডিটেলসে পড়বে না, তুমি এই টাইমে তোমাকে বানাতে হবে শর্টস নোট। শর্টস নোট, তাহলে তুমি পরের স্টেপের রিভিশনে তোমার খুব হেল্প হবে। কেন? শর্টস নোট এবারে বানানোর ক্ষেত্রে দুটো প্রবলেম এসে যায়। যারা তো অফলাইনে পড়ে তাদের মেনলি এই জায়গাটাতে সমস্যা হয় না, তারা করেও নেয়। যারা করে না তার কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু যারা ইউটিউবে তোমরা ক্লাস দেখো বা অনলাইনে তোমরা পড়ো তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, তারা শর্টস নোটস অনেকেই বানায় না। যারা বানায় না তাদের পরে যখন রিভিশন দিতে হবে তাহলে কি তুমি ভিডিওটা আবার দেখবে? তারপরে আবার যখন পরের সেকেন্ড থার্ড স্টেপে রিভিশন দেবে আবার কি ভিডিওটা দেখবে? তো সেই জন্য তোমার শর্টস নোটস বানানো কিন্তু খুব প্রয়োজন। যারা অনলাইন বা ইউটিউবে ক্লাস দেখো তারা অবশ্যই শর্টস নোটস বানাবে। এটা কিন্তু একটা মেজর প্রবলেম তোমাদের হয়ে যেতে পারে। আচ্ছা, সেকেন্ড স্টেপে যখন তুমি রিভিশন দিতে আসবে তখন তুমি এই শর্টস নোটসটাই রিভিশন করবে। অর্থাৎ তুমি এবারে জানো যে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। এবারে দেখো ফার্স্ট স্টেপে তুমি কিন্তু অবশ্যই পিওয়াইকিউ করবে, পিওয়াইকিউ করবে। আর এখন টেস্ট পেপার বেরিয়ে গেছে, এখন যারা করছো তারা টেস্ট পেপারও করবে, ঠিক আছে? আর যারা আগে ফার্স্ট স্টেপ কভার করেছো তারা সেকেন্ড স্টেপে টেস্ট পেপার করবে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে টেস্ট পেপার করবে। ওকে, তো সেকেন্ড স্টেপে তুমি শর্টস নোটস ওয়াইজ অর্থাৎ যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে বা যে যে জায়গা থেকে কোশ্চেন হয় টোটাল সেই কোশ্চেন ওয়াইজ তুমি রিভিশনটা দেবে, ঠিক আছে? তাহলে দেখা গেল তোমার মাথাতে অনেকটা লোড নিতে হলো না, অল্প লোড নিলে কিন্তু ভালো রেজাল্ট হলো। স্মার্ট ওয়ে এটাকে বলে। থার্ড স্টেপে তুমি আসবে কি? তখন তুমি আরও অল্প রিভিশন দেবে। কেমনভাবে? তখন তুমি যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা বা যে যে জায়গাগুলো তুমি ভুলে যেতে পারো সেই জায়গাগুলো রিভিশন দেবে, বাকিগুলো অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে। অনেকেরই মনে হয় যে ভাই ভুলে যাচ্ছি, পরীক্ষার আগে পড়ছি ভুলে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভুলে যাচ্ছ না। ওটা যখন তুমি পরীক্ষাতে প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল কোশ্চেন করবে তখন তোমার ঠিক মনে পড়বে। ওকে, এরপরে আমরা সলিউশনে আসি আর একটা প্রবলেমের, যে সিলেবাস কমপ্লিট ঠিক আছে, তারা দেখছে যে সিলি মিস্টেক হচ্ছে মক টেস্ট দেওয়ার সময়। সিলি যখন মিস্টেক হচ্ছে তখন তাকে পড়তে হবে লিখে পড়লে সিলি মিস্টেক হবে না এবং গুছিয়ে লিখতে পারবে। এই যে প্রবলেমটা হচ্ছে, তাহলে লিখে পড়তে হবে। এখন যারা পড়তে আসছো তারা যদি প্রচুর লিখে পড়তে চাও টাইমটাও অত পাবে না, তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো লিখে পড়ো অবশ্যই, ঠিক আছে? নিউমেরিক্যাল যাদের প্রবলেম হচ্ছে, নিউমেরিক্যালে স্ট্রং করার তিনটে টিপস। কি টিপস? 1 নম্বর টিপস, 2 নম্বর টিপস এখানে লেখা আছে। তাহলে নিউমেরিক্যালে স্ট্রং করার তিনটে টিপস। 1 নম্বর টিপস হলো তোমাকে নিউমেরিক্যালটা কমপ্লিটলি পড়তে হবে, সেখান থেকে কি গিভেন ভ্যালু দেওয়া আছে সেগুলো লিখতে হবে, আর তার সাথে কোন ভ্যালুটা তোমাকে বের করতে হবে সেটাকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হলো তোমাকে এবারে ইউনিটগুলো একই রাখতে হবে। ধরো এসআই আর সিজিএস এর কম্বিনেশন দিয়েছে, হয় সবগুলোকে এসআইতে নিয়ে এসো, না হয় সবগুলোকে সিজিএস এ নিয়ে এসো, ঠিক আছে? তারপরে স্টেপ হলো ক্যালকুলেশন ঠিক না করতে পারলে কিন্তু আর তোমার নিউমেরিক্যাল ভুল হলে নাম্বার কাটা যাবে। তো তিনটে স্টেপ ফলো রাখলে দেখবে সব নিউমেরিক্যাল তুমি পেরে যাচ্ছ, মাথায় থাকবে। এরপরে চলো, যারা টেস্ট পেপার সলভ করনি তারা ইউনিট ওয়াইজ টেস্ট পেপার পুরো সলভ করে দেওয়া আছে, তোমরা করে নেবে। ইউনিট ওয়াইজ টেস্ট পেপার পুরো সলভ করে দেওয়া আছে, এমসিকিউটা কম্পিটিটিভ চ্যানেলে আছে, আর বাকি পুরো এবিটি এর ইউনিট ওয়াইজ ইউনিট 1 থেকে 10 পর্যন্ত আমাদের চ্যানেলে আছে। এরকমভাবে ভিডিওগুলো তোমরা পাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তবে যারা করে ফেলেছো তারা একবার শর্টলি রিভিশন দিয়ে এইটা ক্লোজ করতে পারো, বা প্রত্যেকটা ইউনিট যখন তুমি পড়বে তার সাথে সাথে তখন তুমি টেস্ট পেপারের কিছু কোশ্চেন করে নিলে, ঠিক আছে? চলো এবারে আমরা পড়ছি
এবারে আমরা চলে আসলাম টু মাস্টারপিস আর কামিং। দুটো মাস্টারপিস তোমাদের জন্য আসছে আমার তরফ থেকে, সেটা কিন্তু তোমাদেরকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবে। আই প্রমিস, আই সোয়ার ইউ, এটা তোমাদেরকে আলাদা লেভেলে নিয়ে যাবে। কি কি? একটা হলো সাজেশন, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন, এবং এটার অ্যান্সার স্ক্রিপ্টও দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। কারণ আগের ক্লাসে 500-600-র ওপরে ছেলে মেয়ের ভিতরে 97% বলেছো, 94% বলেছো যে অ্যান্সার চাই। তাই সাজেশন এর অ্যান্সার উইথ রিটেন ফরম্যাট অ্যান্ড ভিডিও সলিউশন। তাহলে অ্যান্সার রিটেন অ্যান্সার থাকবে অ্যান্ড ভিডিও সলিউশন। যেহেতু ফিজিক্সের বিভিন্ন জায়গায় রিটেন অ্যান্সার দিয়ে দিলাম, তোমার প্রবলেম হলো তোমার তখন ভিডিও সলিউশন প্রয়োজন, ভিডিও সলিউশন দেখে নিলে, বুঝে নিলে কনসেপ্টটা। এখন এই জায়গাতে আরেকটা সুবিধা হবে যে তোমাকে অনেক সময় অনেকের এই প্রবলেমটা থাকে যে তারা খুব ভালোভাবে পড়েছে বাট অ্যান্সারটা কীভাবে প্রপারলি লিখলে ফুল মার্কস পাবে। ঠিক আছে, ধরো 100-এ 100 তুলতে চাইছে ফিজিক্সে, তাহলে কিভাবে লিখলে ফুল মার্কস হবে সেটা কিন্তু এই রিটেন অ্যান্সার থেকে তুমি দেখে নিতে পারছো। ঠিক আছে, তাহলে দিস ইজ গোয়িং টু ওয়ান মাস্টারপিস অ্যান্ড সেকেন্ড মাস্টারপিস আর দ্য ম্যারাথন অ্যান্ড দ্য এন্ড গেম। ম্যারাথন এন্ড গেম শেষ করব আমরা যে ম্যারাথন দিয়ে। এই ম্যারাথন এমনভাবে হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম গোয়িং টু এসওই বাংলা, এমনভাবে এই ম্যারাথন হবে যে এটাই হয়ে যাবে তোমাদের পেপার, এটাই হয়ে যাবে তোমাদের পেপার। দিস ইজ হাউ উই উইল গোয়িং টু লিক দ্য পেপার। ঠিক আছে, এখানে যা যা কোশ্চেন করাবো, যা যা নিউমেরিক্যাল করাবো, এর ভিতর থেকে 80% বা 70% তোমাদের পরীক্ষায় কোশ্চেন তুমি পাবে। ঠিক আছে, তাহলে এটা হবে এন্ড গেম অফ ম্যারাথন। তাহলে টু মাস্টারপিস আর কামিং, 80% কোশ্চেন এখান থেকেই আসবে এইচএস 2025-এ। এরপরে চলো সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের জন্য ফাইনালি আমি বলছি, আমি শুধু এখানে টপারের স্ট্র্যাটেজি দিলাম না, লোয়ারের স্ট্র্যাটেজি থেকে শুরু করে একদম 0 থেকে 100% সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের প্রবলেমগুলোকে তুলে ধরলাম। অ্যাভারেজ যদি আমরা একটা কথা বলি লাস্টে, তাহলে পড়ে থাকছে যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমরা কি বলতে পারি, এই প্রসেস মেনটেন করো। দিস ইজ গোয়িং টু RPM মেথড। আর ফর রিড স্মার্টলি, পি ফর প্র্যাকটিস অন, জারি থাকুক প্রস্তুতি, তৃতীয় হলো মক টেস্ট। তাহলে সবাইকে অ্যাভারেজ এই তিনটে প্রসেস মেনটেন রাখতে হবে। দিস ইজ RPM মেথড, রিড স্মার্টলি, প্র্যাকটিস অন অ্যান্ড মক টেস্ট। যখন প্র্যাকটিস করবে তখন তুমি সিলেক্টেড কিছু PYQ প্র্যাকটিস করবে এবং টেস্ট পেপারে কিছু কোশ্চেন করবে। সিলেক্টেড PYQ আমি বলে দেব, এর জন্য একটা ভিডিও করে আমি বলে দেব যে কি কি সিলেক্টেড PYQ এবারের জন্য করবে, কারণ প্রচুর PYQ এখানে তোমাদের আছে, সব PYQ করার প্রয়োজন নেই এই শেষ টাইমে। তাহলে মক টেস্ট কিন্তু দুটো স্টেপে তোমাকে দিতে হবে। ইউনিট ওয়াইজ মক টেস্ট তুমি দেবে, আর মক টেস্টের রেজাল্ট, মক টেস্টের খাতা যদি নিজে চেক করতে পারো, এটা কিন্তু সব থেকে বেটার হতে চলেছে। কারণ সবসময় টিচার তোমাকে মক টেস্টের খাতা কেন দেখে দেবে ইউনিট ওয়াইজ, কত দেখে দেবে, 10টা ইউনিট আছে, তাহলে মক টেস্টের খাতা তোমরা নিজেরাই চেক করবে, নিজেদের ভুলগুলো নিজেরাই গোল করে আন্ডারলাইন করবে। ওকে, তো মক টেস্ট ইউনিট ওয়াইজ, আর শেষে ফুল মক টেস্ট দেবে, একটা, দুটো অথবা তিনটে যেমন তুমি পারো। ঠিক আছে, এসওই বাংলা তোমাদের জন্য 20 ফেব্রুয়ারির পর থেকে ফ্রি মক টেস্ট আয়োজন করবে একটা, পুরো ফিজিক্সে, ম্যাথে, সমস্ত সাবজেক্টে, সেখান থেকেও তোমরা মক টেস্ট দিতে পারো অ্যাপে। চলো এরপরে স্টাডি প্ল্যানিং আমি একটা বলে দিই। ঠিক আছে, এইবারে তোমাকে 1 মাসের একটা হার্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। এই হার্ড চ্যালেঞ্জের জন্য তুমি একটা বাড়িতে ক্যালেন্ডার করে নিলে, সেই ক্যালেন্ডারে তোমার যতগুলো টাইম বাকি আছে, যতগুলো ডেট বাকি আছে, ফেব্রুয়ারি ধরো তুমি 2-3 থেকে শুরু করলে, 2-3 থেকে শুরু করে পরপর মার্চের 3 পর্যন্ত পুরো ক্যালেন্ডার তুমি টেনে নিলে, এক একটা ডেট তোমার হয়ে যাবে, এক একটা ডেট লাল কালি দিয়ে গোল করতে থাকবে। এক একটা ডেট যখন হয়ে যাবে লাল কালি দিয়ে গোল করবে, সেই দেখবে সিবিআইতে কি হয়, অপারেশন যেগুলো অপারেশনগুলো করা হয়, প্রত্যেকটা অপারেশনের এক একটা প্রবলেম সলভ হলে তারা গোল করে দেয়। সিমিলারলি এক এক দিনের কাজ তোমার রেডি হবে, তুমি ক্যালেন্ডারে গোল করবে, তাহলে তোমার এখানে একটা মেন্টালি মোটিভেটেড থাকা যাবে এবং সবসময় তুমি এই ক্যালেন্ডারকে সুন্দরভাবে গোল রাখার জন্য প্রত্যেক দিনই পরিশ্রম করবে। ঠিক আছে, এরপরে চলো মিনিমাম 9 আওয়ারের একটা 4 শিফটের স্টাডি প্ল্যানিং করে নাও। 9 আওয়ার 4 শিফটেড স্টাডি প্ল্যানিং কেমন করে, তোমার সকালের দিকে, আমি মেনলি সকাল এবং রাতের দুটো বড় শিফটের কথা বলবো, মাঝখানের শিফটগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। মর্নিং 7টা থেকে উঠে 10টা পর্যন্ত 3 ঘন্টার একটা মেন স্টাডি শিফট, আর একটা হলো নাইটে 6:30 থেকে 10:30 4 ঘন্টার একটা মেন স্টাডি শিফট। মাঝখানে পড়ে থাকছে দুটো শিফট,
সেটা হলো দুপুরে তোমাকে 11টা থেকে 12:30 এই টাইমটা আমি তোমার জন্য রাখছি মক টেস্ট দেওয়ার জন্য, ইউনিট ওয়াইজ মক টেস্ট দেওয়ার জন্য। তারপরে আফটারনুনে 2টো থেকে 2:40 এই টাইমটাকে তোমাকে র্যাপিড স্মরণ করে নিতে হবে, রিকল করে নিতে হবে যেগুলো তুমি পড়েছো। তারপরে তুমি স্লিপে চলে যাবে, ঘুমাতে চলে যাবে, তারপরে উঠে বিকেলে ঘুরতে চলে যাবে। অত পড়তে হবে না বাবু, বিকেলে ঘুরতে চলে যাবে। তারপরে তুমি চলে আসবে, চলে এসে যখন রাত 10:30 পর্যন্ত পরের একটা শিফট 4 নম্বর শিফট তুমি কভার করলে, তারপরে তুমি চলে যাবে 11:30 থেকে 12:30। এবারে তুমি রিকল করবে রিটেন ফরম্যাটে। তারপরে যদি তুমি ঘুমিয়ে পড়ো সব কিছু মাথার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, ঠিক আছে। এবারে এক্ষেত্রে তোমাকে তোমার হেলথটাকেও ঠিক রাখতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। যেহেতু অনেকটা টাইম তুমি বসে বসে স্টাডি করবে, তাহলে তোমার হেলথের দিকে খেয়াল রাখতে হবে। সকালে উঠে যোগা করো, বা পারলে মাঠে ছুটে এসো, বা মাঠে হেঁটে এসো, ছোটার প্রয়োজন নেই, এখন হেঁটে এসো, আর হেলদি ফুড খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবারে দেখো এই স্টাডির ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে প্রত্যেকটা সাবজেক্ট 4টে সাবজেক্ট বা 5টা সাবজেক্ট অল্প অল্প করে পড়তে পারো, অথবা প্রয়োজন পড়লে একটা সাবজেক্ট একদিনে করতে পেরে লং টেনে দিতে পারো, ঠিক আছে। লম্বা যদি টানতে চাও একটা সাবজেক্ট একদিনে পড়তে পারো, বা 2টো সাবজেক্ট একদিনে পড়তে পারো, বা অল্প অল্প করে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারো। চলো আমি একটা ডেমো রুটিন তোমাদের জন্য প্রোভাইড করলাম, তোমরা এটা চাইলে ফিজিক্সের জন্য ফলো করতে পারো। ইউনিট 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। তো 5 তারিখে তুমি ইউনিট 1 রেডি করলে 6 ঘন্টা সময় নিয়ে, তারপরে তুমি 6 তারিখে মক টেস্ট দিয়ে নিলে। সেরকমভাবে ইউনিট 2 9 তারিখে পড়লে তুমি 4 ঘন্টা ধরে 10 তারিখে মক টেস্ট দিয়ে দিলে। এভাবেই তুমি করতে পারো। ইউনিট 6 অপটিক্সের জন্য একটু বেশি টাইম লাগবে, 17 18 দুদিন ধরে 5 ঘন্টা পড়ো, আর 19 তারিখে মক টেস্ট দিয়ে নাও। মক টেস্টের টাইম তোমরা জানো, মক টেস্টের টাইম সবসময় খেয়াল রাখবে এই টাইমটার ভিতরে। কোন টাইমটা? শিফট নম্বর 3 আফটারনুন, শিফট নম্বর 2 নুন বা দুপুরের যে শিফটটা, অর্থাৎ 11টা থেকে 12:30টার ভিতরে তোমাকে মক টেস্টটা কভার করতে হবে। ওকে, তাহলে ডেমো রুটিন এটা মেনটেন করে তুমি মোটামুটি তোমার 25 তারিখের ভিতরে সিলেবাসটা রেডি হয়ে যাচ্ছে। তারপরে তুমি সেকেন্ড স্টেপ রিভিশনে আসবে এবং ফুল মক টেস্ট দেবে। ওকে, চলো ইউটিউবে আমাদের কিছু ভিডিও আছে, সেগুলো তোমার শেষ টাইমে হেল্পে লাগতে পারে। যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট ডেরিভেশন সিরিজ বুবাই স্যারের, সেখানে শুধু ইউনিট 2 নেই, ইউনিট 2টা যখন মেন সাজেশন আসবে সেখান থেকে কভার করে নিও। মোস্ট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল সিরিজ ইউনিট 2 আর 3 করানো হয়েছে, বাকিগুলো করানো হয়নি। তো বাকিগুলোর যেটা অপটিক্স মডার্ন ফিজিক্স, সেটা ম্যারাথনে তোমরা পেয়ে যাবে নিউমেরিক্যালটা। তো বাকি যদি প্রয়োজন পড়ে তাহলে আমি একটা ক্লাস দিয়ে দিতে পারি, সেটা হলো ইউনিট 2 আর 3টা করিয়ে দেওয়া যেতে পারে একটা ভিডিওতে। ইউনিট 1 2 1 আর 4 5 করিয়ে দেওয়া আছে, আর অপটিক্স মডার্ন ফিজিক্স সেটা তোমরা ম্যারাথনে কভার হয়ে যাবে। চলো এবিটি এর ফুল প্লেলিস্ট আছে ইউনিট ওয়াইজ, সেটাও ডেসক্রিপশানে এই সবগুলো প্লেলিস্ট আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমরা মোটামুটি পেয়ে যাবে। তাহলে ইউনিট ওয়াইজ আছে, আর কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের এমসিকিউ এর এবিটি এর ম্যারাথনটা রয়েছে, সেটা দেখে নিলে এবিটিও সলভ হয়ে যাবে যখন যেমন প্রয়োজন পড়বে। তাই সব প্লেলিস্টগুলো আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, মিনি ম্যারাথন আছে, তোমরা জানো টেস্টের আগে আমরা দিয়েছিলাম, সেই মিনি ম্যারাথন অনশট রিভিশনের মতো কাজ করতে পারে, সেগুলোর ভিডিও তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো, ঠিক আছে। মিনি ম্যারাথনে শুধু এসি আর ক্যাপাসিটেন্সটা করানো হয়নি, যদি প্রয়োজন পড়ে ক্যাপাসিটরের ভিডিও তোমরা পেরে যাবে, কিন্তু যদি খুব প্রয়োজন পড়ে এসির একটা অনশট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বুবাই স্যার তোমাদের পিওয়াইকিউ সলভ করিয়েছে ইউনিট 1 আর 2 আর অপটিক্স 3টে ইউনিট, তোমরা পিওয়াইকিউ প্রয়োজন পড়লে এখান থেকেও তোমরা দেখে নিতে পারো, এটাও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, ওহমস ল আর ইএমডব্লিউর ওয়ানশট উনি করিয়েছেন, এটাও তোমরা দেখে নিতে পারবে। আর যদি প্রিভিয়াস বছরের আগের বছরে তুমি দেখো, তাহলে হোম সেকশানে ক্লাস 12-এর পুরো প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে বুবাই স্যারের সমস্ত ভিডিও তুমি দেখতে পারো। এই সমস্ত ভিডিও দেখলে তোমার পুরো মানে যেখানে যেটা প্রবলেম হবে পার্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আছে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। আর যদি তুমি অ্যাপে 499 টাকা দিয়ে ফিজিক্সটাকে শুধু পারচেস করো, তাহলে সেখানে ফিজিক্সের ফুল প্লেলিস্ট পেয়ে যাবে। এটা কারা করবে? এটা একেবারে যারা 0 থেকে 50% সিলেবাস শেষ হয়নি তারা করবে, বাকিরা এই চক্করে যাবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবারে চলো লাস্টে একটা কথা বলি, কয়েকটা কথা বলে আমি শেষ করি। লাস্ট কয়েকটা কথা, যে সব সময় পজিটিভ মাইন্ডসেট বজায় রাখার চেষ্টা করো। সব খাতায় লিখে লিখে করতে গেলে আবার সময় হবে না, এটা মাথায় রাখবে। আর কি মাথায় রাখবে? আর মাথায় রাখবে
যে যখন পড়তে খুব কষ্ট লাগছে প্রথম দিকে সহজ টপিকগুলো পড়ো, তাহলে তোমার মাইন্ডসেট একটা তৈরি হবে, তখন নিজেকে আস্তে আস্তে কনফিডেন্ট মনে হবে এবং লাস্টে হার্ড প্রবলেমগুলোও তুমি করে নিতে পারবে। এভাবে পড়ার চেষ্টা করো। আর একটা তোমাদের জন্য কথা, যে তোমরা ইউটিউবের যখন ক্লাস করো বা অনলাইনে ক্লাস করো অবশ্যই শর্ট নোটস বানাও, না হলে ভিডিও কিন্তু বারবার রিপিট করে দেখতে হবে, তখন মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। আর শেষ একটা কথা, প্ল্যানিং যেন শুধু খাতাতে না থাকে, প্ল্যানিংটাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে এত কিছু বললাম এটা শুধু যেন খাতায় না থেকে থাকে, একদম ডেডিকেটলি ফুল ওয়েতে তোমাকে প্ল্যানিংটাকে এক্সিকিউট করতে হবে। যারা কালে পড়ে যায় তারা কালই থেকে যায়, আর যারা কালকে অতিক্রম করে এখনই শুরু করে দেয় তারাই একমাত্র সফল হতে পারে। তো তুমি মৃত্যুঞ্জয়, নিশ্চয়ই তুমি জিতবে, নিশ্চয়ই তোমার ভালো রেজাল্ট হবে, এটাই আমাদের শুভ কামনা তোমার জন্য। ওকে, শামীম স্যার যেটা বলছিল, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। তো তুমি ব্যর্থর দলে থাকবে নাকি তুমি সফলতার দলে থাকবে সেটা তোমার চয়েস, কিন্তু আমাদের চয়েস তোমরা সফলতার দলে থাকো, এবং তার জন্যই তোমাদের শামীম স্যারেরা ঘাম ঝরাচ্ছে, তোমাদের আমিনুর স্যারেরা ঘাম ঝরাচ্ছে, তোমাদের চমক স্যারেরা, সাহিল স্যারেরা ঘাম ঝরাচ্ছে। সুতরাং এসওই বাংলা তোমাদের জন্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য লড়াইটা লড়ছে, তোমরাও লড়ো একসাথে, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে, দাঁতে দাঁত চেপে আমরা আসলেই জিতবো, এবং আমরা আসলেই একসাথে বলবো বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা জিতবে। জয় হিন্দ।